উনি বক্তব্য দেবেন, তারপরেই সেই কর্মসূচি আপনাদের সাথে তুলে ধরা হবে। রাষ্ট্র অনুরোধ করছি। ঠিক আছে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা যে বিভিন্ন পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করেছি, আজকে তারই অংশ হিসাবে আমাদের যে উদযাপনের জন্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্যে আমরা যে রচনা প্রতিযোগিতা কমিটি করেছি, সেই রচনা প্রতিযোগিতা কমিটির এখানে সম্মানিত সদস্য সচিব সহ এখানে সম্মানিত সদস্যবৃন্দ আছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সুবর্ণ জয়ন্তীর সারা বছরব্যাপী যে উদযাপনের যে পরিকল্পনা গ্রহণ করেছি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হচ্ছে রচনা প্রতিযোগিতা। অর্থাৎ এই রচনা প্রতিযোগিতা বিভিন্ন স্তরে বিভিন্ন বিষয়ে আমরা প্রতিযোগিতা হিসাবে সেই উপজেলা জেলা থেকে শুরু করে বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এই রচনা প্রতিযোগিতা একটা আয়োজন করা হয়েছে। এই রচনা প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সুবর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস এবং 50 বছর এর স্বাধীনতা যে বিভিন্ন ঘটনাগুলি রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল বিশেষ বিশেষ দিকগুলো রয়েছে তার সঠিক মূল্যায়ন এবং তথ্য উপস্থাপন করা বর্তমান প্রজন্মের কাছে এবং জনগণের কাছে। কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের 50 বছরের ইতিহাস ইতিমধ্যে বিকৃত করা হয়েছে। তাদের নিজেদের স্বার্থে ক্ষমতায় থাকার একমাত্র অভিলাষে মুক্তিযুদ্ধের থেকে শুরু করে স্বাধীনতার 50 বছর এই ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসকে খণ্ডিত করে আজকে এই প্রজন্মকে বিভ্রান্ত করছে। সেই জন্যই আমরা এই সুবর্ণ জয়ন্তীতে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে রচনা প্রতিযোগিতার একটা গুরুত্বপূর্ণ আমরা কর্মসূচি রেখেছি। এই রচনা প্রতিযোগিতায় আপনারা একটু পরে জানতে পারবেন যে আমাদের যে প্রদত্ত যে পরিকল্পনা আর রচনা আহ্বানের যে কর্মসূচি, সেটা আমাদের এই রচনা প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর এবিএম ওয়াহিদুল ইসলাম ঘোষণা করবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে ওই যে আমি বলেছি মুক্তিযুদ্ধের ইতিহাস, কারণ স্বাধীনতার 50 বছরে বিভিন্ন বিষয়ে আমাদের সাংবিধানিক যে সংকট, গণতন্ত্রের সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট ইত্যাদি বিষয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বিভিন্ন স্তরে। এবং আমরা যে জাতীয়তাবাদী দল, একটি দল, যে দল প্রতিষ্ঠিত স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম এর মাধ্যমে, অর্থাৎ এই দল মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের প্রতিষ্ঠিত দল এবং এই দল মুক্তিযোদ্ধাদের দল। এই বিষয়ে যাতে করে এই প্রজন্ম চিন্তা করতে পারে এবং এ বিষয়ে তারা অবহিত হতে পারে, সে বিষয়গুলো এই রচনার মধ্যে সন্নিবেশিত আছে, রচনা প্রতিযোগিতার মধ্যে। তাই আমরা আরো অনেক কর্মসূচি আমাদের সামনে আছে। এই রচনা প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই আজকে যারা বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী আছে
তাদেরকে যে নির্দিষ্ট টেক্সট বইয়ের মাধ্যমে তাদেরকে যে সঠিক তথ্য জানানো হচ্ছে না এবং প্রকৃত ইতিহাস থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেগুলো যাতে উপলব্ধি করতে পারে এবং অবহিত হতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা এই রচনা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আমি আপনাদের যে একটু আগে বললাম যে এই বর্তমান প্রজন্মকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে তাদের টেক্সট বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং স্বাধীনতার পরে ঘটনাবলীকে খণ্ডিত অথবা একটি দলের পক্ষে রচনা হিসাবে তাদেরকে শেখানো হচ্ছে। সেই জন্যেই আমরা চাই এর প্রকৃত তথ্যগুলো তুলে ধরা। আপনারা দেখেছেন যে আমরা স্বাধীনতার মাসের প্রথম দিনে আমাদের এই সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেছি, শুভ উদ্বোধনের অনুষ্ঠান করেছি। তারপরে 2 মার্চ পতাকা উত্তোলন, 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, 7ই মার্চ সেই রেস কোর্সের বক্তৃতা, 9 মার্চ পল্টন ময়দানে ভাসানির বক্তব্য ইত্যাদি নিয়ে আমরা যখন কর্মসূচি গ্রহণ করেছি, আলোচনা সভার আয়োজন করেছি, তখন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ এই ব্যাপারে তারা প্রতিক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথম বললেন তারা স্বাগত জানাচ্ছে, পরে বললেন যে না, বিএনপি এটা এই 7ই মার্চ বা এইসব দিনগুলো তারা পালন করছে ভাওতামি। 7ই মার্চ সম্বন্ধে তারাই বলল যে বিএনপি পালন করছে এই জন্য যে একটি ভাষণ স্বাধীনতা এনে দেয় না, এই কথা বলার জন্য। আমরা তাই বলতে চেয়েছি এবং বলেছি যে ভাষণ সেই সময় স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলন এবং তৎকালে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তৎকালীন আওয়ামী লীগ এবং তৎকালীন নির্বাচিত নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে নির্বাচিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব লাভের জন্য। পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ। তাই 7ই মার্চে এই যে বক্তব্য, এর মধ্যে সংগ্রামের কথা লেখা আছে, সংগ্রামের কথা বক্তব্যে আছে। এর আগে বক্তব্যে আছে ইয়াহিয়া খানকে, ভুট্টোকে এসে বসে কথা বলে সমাধানের জন্য, অর্থাৎ যে স্বায়ত্ত শাসনের যে আমাদের দাবি ছিল তৎকালে, সেই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু এই 7ই মার্চের মূল বক্তব্য। যদি এটা পরবর্তীকালে প্রধানমন্ত্রী বললেন না, 7ই মার্চের বক্তব্য স্বাধীনতার ঘোষণা, যদি তাই হয় তাইলে 7ই মার্চ থেকে তো স্বাধীনতা দিবস হওয়ার কথা, সেটা কিন্তু 26শে মার্চ। তারপরে আরো কথা আছে, 7ই মার্চের পরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং বিরোধী দলের নেতা জুলফিকার আলী ভুট্টো এই ঢাকায় এসে আলোচনা করেছেন। 17 তারিখ থেকে 23-24 তারিখ পর্যন্ত আলোচনা করেছেন এবং তারা বলেছেন আলোচনা অগ্রগতি হচ্ছে। এবং তখন আওয়ামী লীগ 27শে মার্চ হরতাল ডেকেছে। অর্থাৎ যদি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়, এর পরের এই ঘটনাগুলো ঘটা কোনো ক্রমেই সম্ভব ছিল না। তাই এখানে গোজামিল দেওয়ার জন্য আজকে যখন আমরা প্রকৃত তথ্যকৃত ইতিহাস তুলে ধরছি, তখন এটাকে বিভ্রান্ত করার জন্য এখন দেশের প্রধানমন্ত্রীও যে কথা বলছেন, সেটা কিন্তু অতীতে এই প্রধানমন্ত্রী গত বছর বক্তৃতায় বলেছেন যে 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা ছিল না। সিরাজুল খান সাহেব তিনি চেয়েছিলেন যে স্বাধীনতার ঘোষণা হোক, ছাত্ররা চেয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতা ঘোষণা দেন নাই। এটা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো মিডিয়াতে আছে, এখনো তার বক্তৃতা রেকর্ডের আছে, এখনো বাঁচছে। অথচ সেই দিন বলল 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা। আবার সেই দিন আরেকটি কথা বলল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি 25 এবং 26 তারিখে বাঙালিদেরকে হত্যা করেছে। অথচ ইতিহাস
বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ আছে যে 25শে কালরাত্রিতে যখন ঢাকায় ক্র্যাকডাউন হয়, গণহত্যা শুরু হয়, চিটাগাংয়েও 20 বেলুচ রেজিমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্টের থেকে বেরিয়ে বাঙালিদেরকে হত্যা করেছিল প্রায় 1000-এর উপরে। এটা 25 তারিখে। কিন্তু জিয়াউর রহমান ছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, 16 শহর ছিল তার হেডকোয়ার্টার। তার প্রধান ছিলেন পাকিস্তানের ব্রিগেডিয়ার জাঞ্জুয়া। সেখানে জাঞ্জুয়া জিয়াউর রহমানকে কোর্টে পাঠিয়েছিলেন রাত্র 10টার দিকে সেই সোয়াব স্টিমার থেকে অস্ত্র নামানোর জন্য। কিন্তু পথিমধ্যে যখন তিনি খবর পান যে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে 20 বেলুচ রেজিমেন্ট বাঙালিদের হত্যা করছে, তখন তিনি কোর্টের দিকে না গিয়ে ফিরে এসে ইস্ট বেঙ্গল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সামনে আমাদের বাঙালি অফিসার তখন ছিলেন বীর শওকত আলী, মেজর ক্যাপ্টেন তৎকালীন কর্নেল অলি, ক্যাপ্টেন শামসুজ্জামান, ওনাদেরকে নিয়ে একত্রিত করে তিনি প্রথম যে জাঞ্জুয়া থেকে শুরু করে পাকিস্তানের যে কর্মকর্তারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে, এরপরে বাঙালিদেরকে অস্ত্র দিয়ে অস্ত্রসজ্জিত করে। তারপরে ইপিআর এর ক্যাম্প ছিল কাছাকাছি, মেজর রফিকের সাথে যোগাযোগ হয়। এই মেজর রফিক ইপিআর এর যে তাদের সৈনিকদেরকে নিয়ে, সিপাহীদেরকে নিয়ে এসে যোগ দেন জিয়াউর রহমানের সাথে, এবং শেষ সাথে 3টা সাড়ে 3টার দিকে জিয়াউর রহমান তিনি একটি ড্রামের উপরে দাঁড়িয়ে উই রিভোল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেন। এরপরে তিনি 26 তারিখ সকালে সেই সকাল হওয়ার আগেই ক্যান্টনমেন্ট সেই হালিম শহর 16 শহর সেই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে হেডকোয়ার্টার ছিল সেখান থেকে তিনি বেরিয়ে পটিয়ার দিকে চলে যান। কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ায় গিয়ে 9টায় সকালে ক্যাম্প স্থাপন করেন। এগুলো বইয়ে লেখা আছে। এবং এরপরে 26 তারিখ সন্ধ্যায় এসে তিনি কালুরঘাট ব্যাটালিয়ন কেন্দ্র থেকে প্রথম নিজের নামে স্বাধীনতা ঘোষণা করেন। পরের দিন 27 তারিখ 7:30টার সময় আবার শেখ মুজিবুর রহমান সাহেবের নামে তিনি উল্লেখ করে স্বাধীনতা ঘোষণা করেন। এই যে 25, 26, 27 জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করছে এটা ইতিহাসের অংশ, বহু বইয়ে এইভাবে লেখা আছে। আর সেই দিন আমাদের দুঃখজনক হলেও সত্যি যে দেশের প্রধানমন্ত্রী বললেন 25, 26, 27 তারিখের একটি জিয়াউর রহমান বাঙালিদেরকে হত্যা করেছে। দুঃখজনক। এই জন্য আজকে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই জনগণকে, এই প্রজন্মকে সত্যি কথা জানানোর জন্য, প্রকৃতি ইতিহাস জানানোর জন্য এই আয়োজন আমরা করেছি। আমি বিশ্বাস করি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা সীমাবদ্ধ অবস্থার মধ্যেও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এই প্রজন্মকে প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আপনারা প্রচার করবেন। কেননা একটি জাতি যদি প্রকৃত ইতিহাস না জানে সেই জাতি কিন্তু টেকসইভাবে উন্নত করতে পারে না, অগ্রগতি হয় না। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি অনুরোধ করব যে রচনা প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম তিনি তার এই কমিটির পক্ষ থেকে রচনা প্রতিযোগিতা সংক্রান্ত যে ঘোষণা, সেই ঘোষণা তিনি এখানে আপনাদের সামনে পেশ করেন। স্যার, আপনার প্রশ্ন ছিল, এটা জবাব স্যার সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটু স্যার জানেন। তা হচ্ছে যে আপনারা সাম্প্রতিক সময় বিভাগীয় যে সমাবেশগুলো করছেন স্যার, সিটি কর্পোরেশনের ঢাকা উত্তরের হয়ে গেল স্যার, তো সেই সমাবেশগুলোই আজকের সকালের যে প্রোগ্রাম, সেখানেও আপনারা জোরে সোরে আবার সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছেন। অনেক পলিটিক্যাল বিশ্লেষক অথবা বলতে পারেন নিন্দুকেরা বিএনপি, তারা এটাকে এইভাবে দেখছে যে এখন এইটা কেন হঠাৎ করে আপনারা জাতীয় নির্বাচন চলে গেল, তখনও বুঝতে পারলেন না যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুস্থ হবে কিনা, সকল পৌরসভা হয়ে গেল, সিটি কর্পোরেশন হয়ে গেল, এখন স্যার এই যে এই কমিশনের অধীনে, সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, আপাতত তো আগামী জাতীয় নির্বাচনের আগে বড় কোনো নির্বাচনও নেই, এটা অনেকেই বলতে চাচ্ছে যে বিএনপি কি তাহলে স্থানবাজি করছে? আসলে আপনি যেটা বলছেন যে এখন যে আন্দোলনে আমরা আছি, এই আন্দোলনটা হচ্ছে
প্রথম হচ্ছে এই সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা। কেননা বর্তমানে দেশে গণতন্ত্র নেই, আর গণতন্ত্রের একটা প্রধান অংশ হচ্ছে মানুষের ভোটের অধিকার। ভোটের অধিকার বহুদিন থেকেই খর্ব করা হয়েছে, জনগণ তাদের নিজের ভোট নিজে দিতে পারে না। সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে এই ভোটকে প্রভাবিত করছে, ভোট চুরি করছে। এবং গত নির্বাচনে 30 তারিখ ডিসেম্বরের দিনের ভোট রাত্রে ডাকাতি হয়েছে। এরপরেও আমরা অনেকগুলো নির্বাচনে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা আশা করেছিলাম যে যেহেতু বিগত সংসদ নির্বাচনটি সরকারের টিকে থাকার জন্য নির্বাচন, তাই সরকারের ইচ্ছাকে তারা প্রভাবিত হয়ে সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য নির্বাচন কমিশন এই অপকর্ম করেছে। কিন্তু যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো কোনো সরকার পরিবর্তনের নির্বাচন না, সেই জন্য মনে করেছিলাম যে হয়তো নির্বাচন কমিশন তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে, নিরপেক্ষ ইলেকশন তারা করার চেষ্টা করবে। কিন্তু এই পরীক্ষায় নির্বাচন কমিশন পূর্ণাঙ্গভাবে ফেল করেছে। তারা সরকারের পক্ষে, সরকারি প্রার্থীদের পক্ষে ভোটকে প্রভাবিত করে সেই তাদেরকে জয়ী করার জন্য যে নির্বাচন কমিশন যে নগ্নভাবে যে কর্মকাণ্ড করেছে, এতে করে আমরা বুঝেছি যে এই নির্বাচন কমিশন দিয়ে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আর বড় কোনো নির্বাচন সামনে নাই তা না, আর সামনে কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, সেখানে আমরা বলেছি যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা মনে করি যে শুধু নির্বাচন কমিশন না, এর জন্য দায়ী সরকার। তাই সরকারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের পদত্যাগ, নতুন নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ একটি সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং এক জনগণের সরকার প্রতিষ্ঠা, এই সকল বিষয় নিয়েই কিন্তু বর্তমানে আমাদের আন্দোলন চলছে। আমরা কিন্তু এই আন্দোলনে অতীতে থেকে অনেকদিন আগে থেকেই আছি, কিন্তু মাঝে যেহেতু এই করোনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাই আমাদের মাঠে আন্দোলন, রাস্তায় আন্দোলন আমরা করতে পারিনি। এটা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলনের অংশ, আমরা হঠাৎ করে আন্দোলন করছি না, এটা ধারাবাহিকভাবে আন্দোলনের অংশ। এবং এটা পরিষ্কার যে এই সরকার যে ফেসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে, কোনো ক্ষেত্রে গণতন্ত্র নাই, বিচারহীনতা মানে নিরপেক্ষতা নাই, আইনের শাসন নাই। এইভাবে চলতে থাকলে দেশের যে আসলে রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক যে অবক্ষয় ঘটেছে, সর্বক্ষেত্রে যে আজকে পচন লেগেছে, এটা কিন্তু সকলেই আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিনই সংবাদপত্রে এই সরকার থাকা অবস্থায় এই সরকারের কুকীর্তি, দুর্নীতি, খণ্ডিত অংশ কিন্তু প্রত্যেক দিন পত্রিকায় বের করছে। অতএব এই জন্য যে যদি জনগণের সরকার না থাকে, তাহলে কোন রাষ্ট্রের যে যন্ত্রগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সেই জন্য আমরা আন্দোলনে আছি। অবশ্যই যে এই সরকারের, ফেসিবাদী সরকারের হাত থেকে জনগণকে উদ্ধার করা, তাদের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনকারী নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে আমাদের আন্দোলন। এই আন্দোলন আগে থেকেই চলছে, বর্তমানে এখনো সেই আন্দোলনে আমরা আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার কত সেটি যে আমাদের আন্দোলন, আমাদের যেখানে এটা সাংবিধানিক অধিকার, আমাদের কথা বলা, মিটিং করা, মিছিল করা, প্রত্যেক ক্ষেত্রে সরকার কিভাবে বাধা সৃষ্টি করছে। অর্থাৎ সরকার বিরোধী দলের আন্দোলন, বিরোধী দলের যে সভা সমাবেশকে ভয় পায় বলে আজকে আপনারা নিজেদের চোখের সামনে দেখছেন। আমাদের বিভাগীয় যে সমাবেশগুলো হচ্ছে, সেখানে বরিশাল বিভাগীয় সমাবেশে সব লঞ্চ, বাস বন্ধ করে দিয়েছে। খুলনায় একই ঘটনা ঘটেছে, রাজশাহীতে সকল বাস লাইন বন্ধ করে দিয়েছে। ঢাকার উত্তরে আমরা যে মহানগরে যে সমাবেশ ছিল, সেটা প্রথম মোহাম্মদপুরে দিয়ে জাস্ট রাত্রে পরিবর্তন করে দিয়েছে খিলগাঁও সেই তালতলা এলাকায় করার জন্য। অর্থাৎ তারা ভয় পায়
যদি আমাদেরকে মোহাম্মদপুর যেটা দেওয়া হয়েছিল সেই জায়গায় যদি আমরা করতে পারতাম, তো এটা আগে থেকে ঘোষণা হয়েছিল, সেই সমাবেশ বিশাল হয়ে যেত। এখন সেই ভয়ে কিন্তু এই কৌশল সরকার ব্যবহার করতেছে। ঠিক আজও যে একটি মানববন্ধন, সেখানে আপনারা দেখেছেন চতুর্দিকে পুলিশ কোনো ব্যক্তিকে ওই এলাকার দিকে যেতে দিচ্ছে না। এটা কোন আইনে একজন ব্যক্তিকে একটা সমাবেশ বা একটা যে ঘোষিত যে পথ সভা বা মানববন্ধন, সেই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য যেতে দিবে না, এইটা বাংলাদেশের কোন আইনে আছে? এবং সরকার কথায় কথায় বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে অবনতি হবে না সেটা আগে থেকে কি করে তারা চায়। অতএব এটা আপনারা বুঝতে পারছেন যে সরকার যেহেতু জনগণের সরকার না, জনগণকে ভয় পায়, জনসমাবেশকে ভয় পায়, সেই জন্যই আজকে সরকার পথে পথে আমাদেরকে বাধা সৃষ্টি করছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেতা কর্মীরা কিন্তু হয়তো সবাই অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু কোনো বাধায় আমাদের নেতা কর্মীরা কিন্তু পিছপা হয়। প্রত্যেক জায়গায় তারা এই প্রোগ্রামগুলোকে সফল করছে। ধন্যবাদ। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন, অনেক লম্বা। সবাই স্ক্রিপ্টগুলো দিয়ে দেন না। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত রচনা প্রতিযোগিতা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সংগ্রাম পরিষদ রাজ্য শাখার আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, সাবেক মন্ত্রী ডক্টর ফজলুল মোশাররফ হোসেন স্যার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, রচনা প্রতিযোগিতা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে রচনা প্রতিযোগিতা কমিটির সম্মানিত আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার হার্টের অপারেশনের কারণে তিনি আসতে পারেন, হাসপাতালে আছেন সাহেবকে, তিনি সকালে দোয়া রাখেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে উৎসব উপস্থিত হওয়ার জন্য। সবার শুরুতেই গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আপনারা জানেন বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে বছরব্যাপী বিভিন্ন